আমি একথাও বলেছিলাম একসময় যে বিশ্ববিদ্যালয়ে সবকিছুই হয় কিন্তু মানে লেখাপড়াটা ঠিক মতো হয় না আর কি। 20 কোটি একটা লোকের দেশে সরকারি গ্রন্থাগার 71টা জাস্ট নামমাত্র আছে। 5% শিক্ষকও ওই অর্থে বই কেনে না। আমার শিক্ষকরা খুব রাগ করবেন আমার এই কথা শুনে। আপাতত মনে হয় যেন শিক্ষার্থী বান্ধব, কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষার্থী বান্ধব সিদ্ধান্ত খুব কম নেওয়া হয়। শিক্ষিত এবং পদস্থ জনগণ তাদের যে অতিমাত্রায় লোভ, এইটা কিন্তু সাধারণ মানুষকে একেবারে সর্বনাশের দিকে ঠেলে দিয়েছে। যে কারণগুলোতে, যে কারণের জন্য সে এই আন্দোলনে নেমেছিল, বুক পেতে দিয়েছিল, হ্যাঁ, রক্ত দিয়েছিল, কিন্তু সেগুলোর তার প্রায় কিছুই পূরণ হয়নি। বিদ্রোহ করে করে আমি আর কত জীবনী শক্তি, আমাদের তো আমরা নেতিয়ে যাচ্ছি ধীরে ধীরে। হ্যাঁ, প্রিয় দর্শক, আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চর্চার লাইট টকের নতুন আরও একটি পর্বে। আজকে আমাদের অতিথি অনুবাদক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিএইচ হাবিব। জিএইচ হাবিব, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে। অনেক ধন্যবাদ আপনাকে। কেমন আছেন আপনি? আছি, মোটামুটি ভালোই আছি। না, আমি যখন দেখলাম যে আপনি ঢাকায় আসছেন তখন ভাবলাম যে একটা সুযোগ নেই যে আপনাকে আমাদের স্টুডিওতে ডাকার। যে ধন্যবাদ। হিসাবে আপনি ঢাকায় এসেছেন, আপনি যখন আসেন তখন আসলে অনেকগুলা কাজ হাতে নিয়ে আসেন। আমি দেখলাম যে আপনি একটা পুস্তক সম্পাদনার একটা অনুষ্ঠানেও গিয়েছেন। আচ্ছা, এই পুস্তক যে সম্পাদনা, এটার নিয়ে তো আমরা অনেকবার কথা বলি, বারবার কথা বলি, কিন্তু আমরা তো দেখি যে অসম্পাদিত বইয়ে পুরো বাজার সয়লাব। তো এই বিষয়ে আপনি কি বলেন? এই আপনি বললেন আমরা অনেক কথা বলি, বারবার কথা বলি, হুম। কারা কথা বলেন? খুব অল্প কিছু লোক, আচ্ছা। খুবই অল্প কিছু লোক যারা এটার গুরুত্বটা বোঝেন বলে আমার মনে হয়। হুম। কিন্তু বাদবাকি কারো কাছেই ঠিক সম্পাদনার গুরুত্বটা, হ্যাঁ, বললে হয়তো বলবেন হ্যাঁ সম্পাদনা দরকার, এটা তারা মাথা নেড়ে খুব গম্ভীরভাবে বলবেন, কিন্তু কাজের বেলায় দেখা যাবে যে তারা ঠিক চাইছেন না যে সম্পাদনা ছাড়া। অনেকেই বলেন যে আচ্ছা একে, আমার তো একটা বই রেডি আছে, ফেব্রুয়ারির 1 তারিখ বা জানুয়ারির 31 তারিখ বলবেন। আমি বললাম যে এখন তো ভাই আর সম্ভব না। বলে কেন না, আমার তো সব তৈরি করাই আছে, হ্যাঁ, আমার সব তৈরি করাই আছে, সব কম্পোজ করা আছে, বইটা তোরা যা, ওনারা জাস্ট ছেপে দেবেন। তো এই হচ্ছে আমাদের, এটা কিন্তু আমি একজন মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কথা বলছি, নাম বলবো না অবশ্যই। তো তাদের যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা সেটা বুঝতেই পারেন। যে যে যাদের এই মানে আমি কোনো হায়ারার্কি করছি না, আমি বলছি যে তাদের যাদের এই ব্যাপারে অতটা ধারণা নাই যে একটা প্রকাশনা কি কোন কোন স্তরের ভেতর দিয়ে যায়, তো তারা এই সম্পাদনার গুরুত্বটা ঠিক ওইভাবে বুঝবেন না, বা সম্পাদনা জিনিসটা কি আমিও যে ঠিক মতো ওইভাবে বুঝি তা না হয়তো। কিন্তু দেখা যাবে যে আমাদের অনেকেই বোঝেন সেটা, কিন্তু আমাদের কার্যক্ষেত্রে সেই একটা সঠিক সম্পাদনার মাধ্যমে আমাদের বইগুলো বের হচ্ছে না। কারণ দেখা যাবে যে আমাদের আমাদের প্রকাশনা তো বইমেলা কেন্দ্রিক। ফেব্রুয়ারিতেই বই মেলাটা হয় এবং দেখা যাবে একজন লেখক, আমি নিজেও হয়তো একেবারে নভেম্বর ডিসেম্বরের আগে বই দিতে পারছিই না। সেটা যে কারণ, যে কোনো কারণই থাক, যে কোনো কারণই থাক। এবার যেমন আমার একটা বই অবশ্য বিলি হতেই পারেনি, কারণ হচ্ছে প্রুফ দেখাতে নিয়ে সংকট ছিল ইত্যাদি ইত্যাদি। ভেবেছিলাম করব, কিন্তু অনেকদিন পরে একটা বছর গেল যে পারা গেল না। তো এখন সম্পাদনার এই গুরুত্বটা আমরা আসলে সার্বিকভাবে বুঝি না। আমাদের সংস্কৃতির, এটা একটা সংস্কৃতির ব্যাপার, যে এটা আমাদের সংস্কৃতিতে নাই। যেমন আমাদের পাঠ সংস্কৃতি নাই, সেটা একইভাবে আমাদের সম্পাদনার সংস্কৃতিও নাই, আমরা আসলে ওই অর্থে বুঝি না। তো যখন রাখাল রাহা এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানালেন এবং তিনি প্রায় 25 বছর ধরে এই সম্পাদনা নিয়ে আছেন, এবং আমি বলবো এটা একটা অসাধারণ একটা কাজ যেটা তিনি উল্টো স্রোতের যাত্রী হয়ে করে যাচ্ছিলেন বা করে যাচ্ছেন। এবং তাদের কিছু কিছু কর্মশালায়, অনুষ্ঠানে আমিও যোগ দিয়েছিলাম। আধা ঘন্টার জন্য হলে অনুবাদ নিয়ে কথা বলেছি, সম্পাদনা নিয়ে টুকটাক যা আমার যা ধারণা সেগুলো নিয়ে কথা বলেছি। তখন আমি ভাবলাম যে এইরকম একটা অনুষ্ঠানে না থাকাটা এক ধরনের অন্যায়ই হবে। তো সেই জন্যে আমি আসলে এই অনুষ্ঠানটা মূলত এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই এসেছিলাম আর কি গতকাল। কিন্তু এই যে সম্পাদনা, সুসম্পাদিত বইয়ের কি তাহলে কি একটা চাহিদা তো থাকার কথা? ধরেন পাঠক তো চায় যে আমি একটা সুসম্পাদিত বই আমি কিনবো। অবশ্যই, তো অবশ্যই তো চাই। তারপরও এটা পূরণ হয় না কেন? আমরা কি তাহলে পাঠকের দিকেও তাকাচ্ছি না যে পাঠক আমার বই তো আলটিমেটলি কিনবে না যদি আমি সুসম্পাদিত না করি বই? না, ঘটনাটা তা না আসলে সম্ভবত। তার কারণ হচ্ছে এটার সাথে আসলে আমাদের এই মানে পুস্তক সংস্কৃতি বা পাঠ সংস্কৃতির ব্যাপারটা তো আছেই। মানুষ আমাদের মানে মানসিক গড়নের সাথে সম্পর্ক তো আছেই। সেই সাথে একটা আর্থসামাজিক ব্যাপারও আছে। বিশেষ করে অর্থনৈতিক একটা ব্যাপার আছে কিন্তু। হ্যাঁ? আমাদের দেশে শিক্ষিত লোকের তো অভাব নাই। তো এখন একজন লোককে, একজন মানুষকে আপনি একটা বই সম্পাদনা করতে দেবেন। হুম? তাকে আপনি কি কতটা সময় দেবেন? তাকে আপনি কতটা পারিশ্রমিক দেবেন? তিনি যে ওই সময়টা ওই সম্পাদনার কাজে ব্যয় করবেন, সেই
এই সম্পাদনার যে পারিশ্রমিক সেটা একেবারেই মানে খুবই নগণ্য আর কি। হ্যাঁ, সুতরাং তিনি কেন ওই কাজটা খুবই যত্ন নিয়ে করবেন? হুম, আপনি বাংলাদেশে বা আপনি অনেক বুক মেকার নামে একটা শব্দ আছে, মানে গ্রন্থ নির্মাতা। হ্যাঁ, এরকম গ্রন্থ নির্মাতা যারা আছেন বাংলাদেশে, ওইভাবে আপনি এমন কোনো মানুষের নাম বলতে পারবেন না যিনি গ্রন্থ নির্মাতা হিসেবে কিন্তু বিখ্যাত বা তাকে এই অন্তত সারস্বত মহলে চেনে। সেক্ষেত্রে আমি হয়তো ইউপিএল এর মহিউদ্দিন সাহেবের কথা বলবো, এবং এখন এই জমানায় এসে আমি রাখাল রাহার কথা বলবো হয়তো। হ্যাঁ, যে তিনি একজন গ্রন্থ সম্পাদনের মাথা একজন গ্রন্থ নির্মাতা হতে চাইছেন বা চেষ্টা করছেন। তো এখন এই কাজটা খুবই যত্নের সাথে করতে হয়, সময় নিয়ে করতে হয়, এবং অবশ্যই তাকে ভাষা সম্পর্কে, ওই বিষয় সম্পর্কে একটা ভালো ধারণা রাখতে হয়। তো এরকম একজন মানুষকে যখন আপনি নিয়োগ করবেন, তখন তাকে যথোপযুক্ত সম্মানই দিতে হবে, সময় দিতে হবে, সম্মান দিতে হবে, এবং সেই স্বীকারটা করতে হবে যে ইনি সম্পাদনা করেছেন। আপনি আমাদের বাংলাদেশে কটা বই দেখেন যে ওইভাবে উল্লিখিত আছে যে এই বইটা কে সম্পাদনা করেছেন? হয়তো সব বইতেও থাকে না, কিন্তু এটাকে আমরা ওইভাবে গুরুত্ব দেই না আর কি। হ্যাঁ, এবং সুতরাং আমি বলবো যে মূল কারণটা হচ্ছে যে আমাদের সময়, আমাদের পারিশ্রমিক, আমাদের এবং ওই বিষয় সম্পর্কিত জ্ঞান, এই সমন্বিতভাবেই আমার মনে হয় এটার একটা অভাব আছে আমাদের এই সম্পাদনার ব্যাপারে, যে কারণে একটা বই সুসম্পাদিত হয়ে ওঠে না। যেমন ধরেন একটা নির্ঘণ্ট, অনেক যে বই নির্ঘণ্ট একটা দরকার, সেই বই একটা নির্ঘণ্ট থাকে না, থাকে না। তো ফলে এটা একটা মানে এই ব্যাপারগুলো আমার ধারণা যে একটা খুব গুরুত্বপূর্ণ কারণ যে আমাদের বই সুসম্পাদিত হয় না, এবং সময় কিন্তু দীর্ঘ সময় লেগে যায়। আপনি যদি বাইরের কোনো বিখ্যাত প্রকাশনা সংস্থার বইয়ের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখবো যে ওদের একটা কিন্তু রীতিমতো একটা শিডিউল থাকে যে কখন এটা প্রুফ রিডিং থেকে আসবে, কখন এটা কখন হবে, সম্পাদনা কার কাছে পাঠানো হবে, কখন তিনি ফেরত দেবেন, কজন সম্পাদক থাকবে, ইত্যাদি ইত্যাদি। এই প্রফেশনালিজমটা যে মানে আমাদের এখানে নাই, এটার কারণ হয়তো আপনি একটু বলেছেন যে এটার কারণ কি এই যে বিক্রি কম, এই জন্য এটাতে খুব বেশি ইন্ডাস্ট্রি যেটাকে আমরা বলি কোট আন কোট, এটা দাঁড়ায় না। এই কারণে দাঁড়ালে কি আমরা তাহলে ওই যে আমেরিকা ইউরোপের মতন হতে পারতাম? আপনি যে উদাহরণটা দিলেন, আমি সবসময় মনে করি যে এগুলো একটা সংস্কৃতির ব্যাপার, এটা একটা চর্চার ব্যাপার, এবং এর পেছনে যে ওই যেটা আমি বললাম যে সময় এবং তার মজুরি, একদম মজুরি কথা বলছি, সম্মানী বা বলছি না আর কি। হ্যাঁ, তো এটা যদি আপনি চিন্তা করেন, আপনি এইসব দিয়ে একটা বই বের করবেন, সেই বইয়ের খরচটা কিরকম হবে, সেই বইয়ের বিপণনের অবস্থা আমাদের বাংলাদেশে কি, কত কপি আপনি বের করবেন, সেই বইটা কত কপি কত তাড়াতাড়ি বিক্রি হবে, এবং সেই লাভটা মানে এই অর্থটা একজন প্রকাশকের লগ্নিটা কিভাবে তুলে আনবে, সেই ব্যবস্থাটা কি আমরা করতে পেরেছি? এগুলো বিচ্ছিন্নভাবে দেখলে হবে না। আমার ধারণা যে এটা একটা সামগ্রিক ব্যাপার, কারণ আমাদের গ্রন্থ সংস্কৃতি নাই, আমাদের গ্রন্থাগার নেই। আমাদের সরকারি গ্রন্থাগার আছে ৭১টা। আপনি ভাবেন ২০ কোটি একটা লোকের দেশে সরকারি গ্রন্থাগার ৭১টা, জাস্ট নামমাত্র আছে। এখন সেগুলো কিভাবে চলে না চলে আপনি খোঁজ নিতে গেলে সেটার ভিন্ন চিত্র পাবেন, যে একেবারে ফাংশনিং কটা গ্রন্থাগার আছে যেখানে লোকজন যায়, বইপত্র প্রচুর আছে হয়তো, কিন্তু লোকজন যায় পাঠ করে বিভিন্ন বিষয়। বেসরকারি গ্রন্থাগার কত, ১,০০০-এর বেশি না, ১২০০, সবচেয়ে বেশি হলে ১২০০ হবে। তো সেই গ্রন্থাগারেরই বা অবস্থা কি, সেখানে কি কি বইপত্র যায়, কিভাবে বই কেনা হয়। হ্যাঁ, তো এগুলো যদি আপনি ঠিক না করে আপনি একটা বইয়ের দোষারোপ মানে বই বিক্রির ব্যাপারে কথা বলতে পারেনি না, আসলে আমরা কথা বলতেই পারি না। আমাদের সমস্ত কিছুই ঢাকা কেন্দ্রিক, চট্টগ্রাম কেন্দ্রিক, বড়জোর সিলেট বা বিভাগীয় শহরগুলো শহর কেন্দ্রিক। তাহলে আপনি কিভাবে আশা করেন ৫০০টা উপজেলা আমাদের, সেই ৫০০টা উপজেলায় আপনি ২জন সক্রিয় পাঠক আপনার যদি থাকতো, তাহলে এক একটা বইয়ের এক একটা এডিশন ১,০০০ কপি হতো হয়তো। এক সময় হতো বই যে বাংলা একাডেমি অনেক বই বের করতো, ২২০০-১২০০ এরকম। এখন সেই বাংলা একাডেমি সহ এমনিতে অন্যান্য প্রকাশন সংস্থাগুলোর বিক্রির অবস্থা কি, বা প্রিন্ট রানের অবস্থা কি, এক একটা এডিশন ৩০০-৫০০ এরকম অবস্থা দাঁড়িয়েছে। তো এটা আসলে বিচ্ছিন্নভাবে দেখার কোনো নাই, এর সাথে আমাদের শিক্ষা জড়িত, আর অনেক কিছু জড়িত। আমি আসলে এই প্রসঙ্গটা একটু পরে আসতাম, কিন্তু যেহেতু আপনি উঠালেনি যে এই যে কপি কমে গেল ছাপা, তো তার মধ্যে পাঠক কমছে নাকি?
পাঠকও কমছে, আবার পাঠক আবার অন্য মানে ইলেকট্রনিক পাঠকে হয়তো সেখানে আছে, মানে ইলেকট্রনিক ভাবে পড়ছেন, সফট কপিগুলো পড়ছেন, এরকম পাঠক কিন্তু আছে। মানে আপনি বলতে পারেন যে ক্রয় কমে গেছে। হ্যাঁ, অনেক বইয়ের কিন্তু ক্রয় কমে গেছে। কিন্তু যে হিসাবে ওটাও তো একটা বিপদ, যে আপনি বললেন যে হয়তো ডিজিটাল কপি পড়ছে, সেটাতে তো আপনি কিছু পাচ্ছেন না, প্রকাশকও কিছু পাচ্ছে না, কিনতেও হচ্ছে না, সেটার কোনো পদ্ধতিই নেই বাংলাদেশে। দেখেন, সারা দুনিয়াতেই এখন তো এই পাঠকরা এভাবে ডিজিটাল মাধ্যমে পড়ছে, তো সুতরাং তাদের বই নিয়েও সমস্যা আছে। অনেক বই এখন মানে ওইভাবে অনুমোদিতভাবে ডাউনলোড করা যাচ্ছে, পিডিএফ বা আপনি ইপা বলেন, তো তাদেরও কিন্তু এই সংকটটা আছে। কিন্তু তারপরেও তাদের যে পাঠের যে সংস্কৃতি আছে, যাদের যে পাঠক আছে, যে গ্রন্থাগারের সংস্কৃতি আছে, গ্রন্থাগারে যেভাবে বইগুলো কেনা হয়, তাতে করে এই বইগুলো তাদের সারা দেশে ছড়িয়ে পড়ছে। ফলে অন্তত এই প্রকাশক, লেখক এবং এই সংস্থার সাথে, এই শিল্পটার সাথে জড়িত যারা আছেন, তারা মানে একটা খেয়ে পড়ে বাঁচার মতো একটা পরিস্থিতি মোটামুটি চলে আসে, যদিও ওরকম সফট কপি তারা পড়ছেন। কিন্তু আমাদের তো এমনিতেই পাঠক মানে কমে যাচ্ছে, সেই সাথে ক্রেতা কমে যাচ্ছে, এবং বইয়ের দামগুলো বেড়ে যাচ্ছে, বইয়ের দাম বেড়ে যাচ্ছে। তো সব মিলিয়ে হয়ে যাচ্ছে কি, যে আমাদের এই সংকটটা দেখা দিয়েছে বলে আমার মনে হয়। এই সংকটে জিও আছে অনেক দিন ধরে, অনেকদিন ধরে জিয়ে আছে, এবং এই উত্তরণের জন্য রাষ্ট্রের একটা বড় ভূমিকা আছে বলে আমার মনে হয়। যেমন গতকালের ওখানে মানে আমাদের যে সেমিনারটা হলো, সেখানে একটা মানে বিষয়বস্তুটা ছিল যে এই সম্পাদনার ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্বটা কতটুকু, এই রাষ্ট্রের দায়িত্বটা কতটুকু। তো এখন আপনি ধরেন, আমি মনে করি যে একটা বিশাল দায় আছে এখানে। কারণ এই ধরনের প্রতিষ্ঠান, মানে ধরুন যে একটা বই, যে বইটা জনপ্রিয় বই, যে বইটা অনেক বিক্রি হয়েছে বিদেশে, ধরুন অনুবাদের কথা বলছি, আমি যেহেতু অনুবাদ করে ওই প্রসঙ্গে একটু কথা বলি আপনার সঙ্গে। ধরুন একটা বই অনুবাদ হয়েছে, লিখিত হয়েছে, সেটা একটা পুরস্কার পেয়েছে এবং একটা ভালো বিক্রি হয়েছে, পুরস্কার না পেলে ভালো বিক্রি হয়েছে, কোনো থ্রিলার জাতীয় বই ইত্যাদি। দেখা যাবে সেই বইগুলোই অনুবাদ হচ্ছে এখানে খুব বেশি করে, একাধিকজন অনুবাদ করছে। আচ্ছা, তো এখন একজন মানে যিনি প্রাইভেট একজন লগ্নিকারক বা প্রকাশক, তিনি তো এই ধরনের বই বেশি করতে চাইবেন, তার কারণ তার লগ্নিটা ওঠাতে হবে। তো সেখানে যেসব বই দর্শনের বই, ইতিহাসের বই, যে বইগুলো ওইভাবে বেস্ট সেলার নয় কিন্তু আমাদের মননের জন্য প্রয়োজনীয়, হ্যাঁ, আমাদের জানার জন্য প্রয়োজনীয়, সেই বইগুলো তাহলে কে বার করবে? এই বই প্রকাশে ব্যক্তিগত প্রকাশকরা উদ্যোগী হবেন বলে আমার মনে হয় না অতটা মনোযোগ, যতটা এই দায়িত্বটা থাকবে হচ্ছে যে একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর, আমাদের যে ধরনের প্রতিষ্ঠানগুলো আছে, বাংলা একাডেমি আছে, আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আছে, আমাদের শিল্পকলা নিজেও বের করে, হ্যাঁ, শিল্পকলার বইগুলো, তাহলে তাদের এরা হচ্ছে যে অলাভজনক একটা প্রতিষ্ঠান মানে ধরনের আর কি, যে যারা ওই ধরনের বইগুলো বের করবে, যেখানে লেখক তার প্রাপ্যটা পেয়ে যাবেন, সম্পাদক তার প্রাপ্য পাবেন, বিক্রি হয়তো ওইভাবে রমরমিয়ে হবে না, কিন্তু দায়িত্বটা রাষ্ট্র নেবে। যেমন করে স্বাস্থ্যের দায়িত্বটা রাষ্ট্রের কাছে যায়, বা এরকম আরো কিছু কিছু রাষ্ট্র যেগুলোর ব্যাপারে একটি ব্যক্তিগত প্রতিষ্ঠান হয়তো নেবে না। তো সুতরাং এই দিকেই আমি বলবো যে এই ব্যাপারগুলোর উন্নতির দিকে আপনার একটা ব্যাপারে রাষ্ট্রের একটা বড় ভূমিকা আছে। কিন্তু আমাদের দেখবেন যে আমাদের প্রকাশনা শিল্প জিনিসটাই দাঁড়ায় নাই ওইভাবে, এবং সংস্কৃতি মানে মন্ত্রণালয় বা এরকম জায়গা থেকে আমাদের প্রকাশনা শিল্প খুব একটা ইনসেন্টিভ পায় না। আপনি অনুবাদের কথা বলছেন, অনুবাদে ফিরি তাহলে। আপনি বলছিলেন অনুবাদ করার কথা, যে একটা বই খুব বেস্ট সেলার হলো, সেটা অনুবাদের বিষয়ে অন্য প্রসঙ্গে বলছিলেন, কিন্তু আমি একটা মজার প্রসঙ্গে আসি। দেখলাম যে ধরেন অরুন্ধতী রায়ের যে লাস্ট বইটা বের হলো তার মাকে নিয়ে, যে মেমোয়ারটা, তো দেখলাম যে তার বই এটা মানে অফিসিয়ালি পাবলিশ হওয়ার আগেই আমাদের এখানে অনুবাদ হয়ে যাচ্ছে, অনুবাদ হয়ে বেরিয়ে যাচ্ছে, এবং সে তার মধ্যে থেকে আমি কয়েকটা বাংলা অনুবাদ দেখার চেষ্টা করেছি, মানে 10টা লাইনও ঠিক মতো পড়া যায় না যে হাবিব দেখলাম, এবং আমার তখন ধারণা হয়েছে এটি আসলে গুগল ট্রান্সলেটর বা এআই দিয়ে করা। এই যে আরেকটা সংকট আমরা কি দেখতে পাচ্ছি কিনা? অবশ্যই। তো কিন্তু ওই ঘুরে ফিরেই আমি একই কথাই বলি, কারণ হচ্ছে আমাদের দেশের, হাসবো না কাঁদবো আমি ঠিক বুঝতে পারি না, কারণ হচ্ছে যে এটা বাণিজ্যিকভাবেই করা হয়েছে। মানে এরা চান যে যেহেতু অরুন্ধতী রায় খুবই একজন জনপ্রিয় লেখক এবং একজন নামী লেখক, এবং তিনি এমন বিষয় লেখেন যা আমাদের জীবনযাপন, আমাদের মানে
আমাদের সংগ্রাম এগুলোকে প্রভাবিত করে। তো এই বইটা বিক্রির যোগ্য, বিক্রি হবেই। অরুন্ধতী রায়ের নামটার মধ্যেই এটা আছে। সেই তিনি যে বুকার পেয়েছিলেন তারপর থেকে। তো সুতরাং এই বইটা বিক্রি হবে, সুতরাং একাধিক অনুবাদই হতে পারে এটা। সুতরাং এটার মূল উদ্দেশ্য হচ্ছে বাণিজ্যিক। এখন 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 কথা হচ্ছে যে আপনি এই বাণিজ্যিক মানে বাণিজ্য তো আমরা সবাই বুঝি বা বাণিজ্য করতে চাই। এখন এই 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 কাজে তারা কেন গেলেন? তিনি দেখেছে মানে আমাদের এখানে আমাদের সবারই মনে হচ্ছে যে একটা আর্থিক ব্যাপারে খুবই একটা দৈন্য দশার মধ্যে আমরা আছি, যে কারণে আমরা যে পজিশনেই আছি, আমাদের এমনিতে লোভের কথা আমি পরে বলছি, যে আমরা দেখতে চাই যে আমাদের আয় ইনকাম খুব ভালো হচ্ছে না। আমি যদি প্রকাশনা থাকে সেখানে হচ্ছে না, আমি যদি একজন শিক্ষক হই সেখানে হচ্ছে না, আমি যে বেতন পাই, বা অন্যান্য আমাদের সামগ্রিকভাবে আমাদের যে জীবনের মান তো এখন সবাই একটা এই অর্থের পিছনে ছুটছি আমরা। হ্যাঁ, যার বেশি আছে সেও ছুটছি এবং যার নাই সেও ছুটছি। হ্যাঁ, এইটা একদম আমাদের একটা মজ্জাগত ব্যাপার হয়ে গেছে। আর সেই সাথে তো বলবোই যে আমাদের এই যে ধারণাটাই নাই যে এই বইটা কিভাবে পাবলিশ করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে এই বইটা আমি যদি পাবলিশ না করি আরেকজন করে ফেলবেন, আরেকজন অনুবাদ করে ঠিক একইভাবে করে ফেলবেন। এবং খারাপ কাজ করার ওই অর্থে একটা ফিলসফি এরকম যে আছে, আমি এই নকল সুরে যদি আমি গানটা না গাই তাহলে অন্য আরেকজন গাবে, তাতে আমি না হয় গাই, জাস্টিফাই করা। হ্যাঁ, তো এখন এইটাকে আমি কিভাবে, সবার পক্ষে এটা লোভ সম্বরণ করা কঠিন। যিনি করেন তাকে খুবই কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়, সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়, এবং তার জীবনের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়ে। তো ফলে এই রিস্ক আমি নিতে চাই না আর কি। তো এই যে প্রবণতার কথাটা আপনি বললেন যে একটা বই যে যখনই পুরস্কার পেলো, যখনই খুব বেশি বেশি বিক্রি হলো, সেটার একটা বড় কারণ হচ্ছে বাণিজ্যিক। এবং এইটার ওই যে আমি বললাম এখন প্রকাশনা, যে ছেলেটা এসেছে প্রকাশনায়, হ্যাঁ, কিন্তু অনেক মানে প্রকাশকই আছেন যিনি খুব ভালোবেসে এসেছেন এই কাজটাতে, কিন্তু উনি এসে দেখেছেন যে আমার পক্ষে এখানে টিকে থাকার ভয়ঙ্কর একটা কঠিন ব্যাপার। কোনো দিক থেকেই তিনি কোনো ধরনের সহায়তা পাচ্ছেন না, রাষ্ট্র তাকে সহায়তা করছে না, এবং রাষ্ট্র সহায়তা না করাতে যেটা হয়েছে যে তার পক্ষে বেঁচে থাকা খুব মুশকিল হয়ে যাচ্ছে। গুগল ট্রান্সলেটর বা আপনি এআই বা চ্যাট জিপিটি ইত্যাদি দিয়ে তো এখন অন্য ভাষার বই অনুবাদ করা সহজ হয়ে গেছে, কিন্তু আপনি তো সেই পথের লোক না। অনুবাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি দেখেন আপনি? আমার কথা যদি বলি, এখন এটা একটু অস্বাভাবিক শোনাবে, আমার জন্য এখন ফোকাস রাখাটা মুশকিল হয়ে যাচ্ছে। আচ্ছা, ফোকাস রাখাকে বলতে আমি বলছি যে আমি মনে হচ্ছে যে আচ্ছা এই বইটা আমার ভালো লাগলো, আমি করবো। দেখি যে আমার 10টা বই হাজির, যেটা আরো সুন্দর বই, আরো ভালো বই, আমার তখন মনে হচ্ছে আরে কি আশ্চর্য, এই বইগুলো তো আমি করতে চাই, এই বইগুলো আমি পড়তে চাই, এবং এই বইগুলোর কথা আমি জনসাধারণকে জানাতে চাই। তখন দেখা যাচ্ছে ওই বইটার শেষ করাটা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। এইটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, অন্যদের অনেক সমস্যা থাকতে পারে। আর এআই আর অনুবাদের আরেকটা বড় সমস্যা হচ্ছে, এটাও বাজার কেন্দ্রিক, সেটা হচ্ছে যে আপনি যখনই একটা বই ধরুন পুরস্কার পেয়েছে অথবা বহুল বিক্রিত করতে যাচ্ছেন, তখন দেখা যাচ্ছে এইটা অন্য আরেকজন করে ফেলছে, ওই এআই দিয়ে করে ফেলছে, বা অন্য কোনোভাবে দ্রুত 4-5 জন মিলে একটা করে বইটা বের না, ওইটা হয় না, ওইটাই হয়, কারণ ওইটা হইলেও তো অন্তত পড়া যেত। আচ্ছা, তো এখন সেইটা একটা বড় চ্যালেঞ্জ। আর হচ্ছে আরেকটা বড় সমস্যা হচ্ছে যে সময় পাওয়া খুব মুশকিল। একটা কাজ করতে সময় লাগে, পেশাগত চাপ এত বেড়েছে ইদানিং, আরো বাড়বে সম্ভবত। তো সেটা দেখা যাচ্ছে সময় পাচ্ছি না। মানে এই বছর কোনো বই আমার বেরোয়নি, মানে গত মেলায় চেষ্টা করেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে কোনোভাবেই কুলানো যাচ্ছে না, সময় করতে পারছি না। এটা একটা বড় তাহলে সমস্যা। সময়টা আপনার সময় একটা একটা বড় বড় চ্যালেঞ্জ। সময় একটা বড়, আর ওই যে ফোকাসটা ঠিক রাখা, যে হ্যাঁ, যে কোনটা করব। এখন আগে তো এত বই আমরা পেতাম না, এত বই আসতো না। হ্যাঁ, এখন তো আপনি একটা দিনের মধ্যে 1000 বই ডাউনলোড করতে পারবেন। রাইট। আপনি একবার বলেছেন এক জায়গায় যে লেখকের মানুষের পক্ষে থাকা জরুরি বা উচিত, মানে প্রকৃতির পক্ষে থাকা, মানুষের পক্ষে থাকা। কিন্তু কেউ যদি বলে যে না, লেখকের কাজ শুধু লেখা, তার এই পক্ষে টক্ষে রাজনীতিতে যাওয়া ঠিক না, সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, মানে মানবতাবাদী না হওয়া উচিত লেখকের, এরকম কথা বলেন যে আচ্ছা ঠিক আছে, সেটা এক একজনের এক এক ধরনের দৃষ্টিভঙ্গি। তা এখন, এবং আমি এটাও মনে করি না যে ধরেন সব মানে কিছু কিছু বই অবশ্যই আছে বিশ্বে, যে বইগুলো মানুষকে বিপুলভাবে আলোড়িত করেছে, নানানভাবে উদ্দীপিত করেছে, কোনো জায়গায় আপনার মানে ইতিহাস বদলে দিয়েছে, এরকম বইপত্র তো অভাব নাই, কি সেগুলো আছে। কিন্তু সবার লেখাই লেখা ইন জেনারেল যে একেবারে সমাজ বদলে দিতে পারে এরকম মনে করা মুশকিল। কিন্তু আপনি লিখবেনটা কাদের জন্য? আপনি শুধু নিজের জন্যই লিখবেন? আচ্ছা, নিজের জন্য লিখে তাহলে তো আপনার প্রকাশ করার দরকার নাই।
আপনি যদি শুধু নিজের জন্যই লেখেন, তাহলে আপনি বই প্রকাশ করবেন কেন? আপনি কি বইটা বই হিসেবে বেরোলে তারপরে পড়বেন নিজের বইটা? হুম, হুম। আপনি একাই পড়বেন। আপনি বইটা প্রকাশ করছেন কেন? তাহলে তো আপনি ডায়েরি লিখলেই পারেন। তো অনেকে তো ডায়েরিটাও শেষ পর্যন্ত বের হচ্ছে। তাহলে আপনি চান যে কোনো না কোনো পাঠকের কাছে সেটা যাক। এখন সেই পাঠক কারা? এখন সেই পাঠক কারা? সেই পাঠক এই মানুষগুলো কারা? আমাদের সমাজের লোক, আমার পরিচিত লোক, আমার শত্রু, আমার মিত্র, আমার বন্ধু, আমার বান্ধব। হুম? তো এই মানুষগুলোর যাতে খেয়ে পরে বাঁচতে পারে, এই মানুষগুলো যাতে মানে একটা সুস্থ জীবনযাপন যদি না করতে পারে, সেই জন্য যদি আপনার লেখা, আমি বলছি না যে খুব সচেতনভাবে আপনি স্লোগান ভিত্তিক লেখা হুম, লিখবেন হুম, হুম। ইত্যাদি, ইত্যাদি, সেটা আমি বলছি না। কিন্তু শেষ পর্যন্ত যদি যারা এই পাঠকদের কথা আপনি না ভাবেন বা তাদের, আমি বলছি না যে জনরুচির কথা ভেবেই আপনি লিখবেন। আপনি আপনার রুচি অনুযায়ী, আপনার বিবেচনা অনুযায়ী লিখবেন। কিন্তু আপনাকে ওই যাদের জন্য লিখবেন তাদের হয়ে তো কিছু কথাবার্তা বলতে হবে, বা তারা যাতে ওই লেখাটা পড়ে, লেখার পর পড়ার মতো একটা জিনিস পড়া তো খুব কঠিন হুম, একটা হুম, ব্যাপার। হুম। সেই পড়ার জন্য একটা সুস্থতা দরকার, একটা সুস্থ মানসিকতা দরকার। সেই মানসিকতাটা যদি না থাকে বা সেটার পক্ষে যদি আপনি না থাকেন, তাহলে তো আর কোনো কথা চলে বলে আমার মনে হয় না। আমি জানি না ঠিক এসব কি। রাইট। আপনার সম্মানী এবং রয়্যালিটি নিয়ে আপনার এক ধরনের ক্ষোভ আছে বা দুঃখ আছে। বাংলাদেশে তো এটাও মানে খুবই বঙ্গুর একটা অবস্থা। না, এইটা আমি বলব, মানে এটা দুটো দিক আছে। একটা হচ্ছে যে ওটা যখন আমি কথা বলি তখন হুম, শুধু আমার নিজের কথা বলি না হুম, আসলে। হুম, হুম, আমার নিজের কথা বললে কিন্তু আমি যে খুব বঞ্চিত ওইভাবে বলা মুশকিলও। হুম, হুম, তার কারণ হচ্ছে যে আমার যখন সেই সেবা থেকে শুরু করে আজ পর্যন্ত মোটামুটি বাংলাদেশের মানে যেসব লেখক বা অনুবাদক আছেন, হুম, হুম, অনুবাদকরা কিন্তু একটু বেশি টাকা পান মানে হুম, হুম, লেখকদের হুম, চাইতে। হুম, কারণ অনুবাদকদের জার্নিটা একটু তুলনামূলকভাবে সহজ। হুম, একজন লেখককে যে পরিশ্রম করে, লেখক বলতে আমি ওইভাবে বলছি যে যিনি অনুবাদ করেন না, মানে হুম, সেই অর্থে মৌলিক। কোট আনকোট মৌলিক হুম, লেখক। হুম, হ্যাঁ, মৌলিক লেখনী, এটা নিয়ে ওটা একটা অন্য বিতর্ক আছে। সেই অর্থে যিনি নিজের লেখাটা নিজে লিখছেন, মানে অনুবাদ করছেন, মানে আমি বলতে চাই অনুবাদ করছেন না, হুম, নিজের লেখাটা লিখছেন। তাকে, মানে যার পেছনে অন্য কারো নামের ছায়া নাই, হুম, 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 তাকে তার জায়গাটা করে নিতে অনেক কষ্ট করতে হয়, অনেক। যে কাজটা অনুবাদকের জন্য অনেকখানি সহজ, কারণ হচ্ছে যে তার পেছনে একজন বিখ্যাত লোক থাকেন। হুম, কারণ হুম, হুম, হয়তো, কারণ সেই বিখ্যাত লোকটা, সেই বিখ্যাত লোক, লোকের কথা লোকে জানে। হুম? সুতরাং প্রকাশক একটা নির্ভরতা পায় যে এই বইটা বের করলে আমার লগ্নিটা উঠে আসবে। হুম, হুম, কিন্তু হুম, সেই অর্থে একজন কোট আনকোট মৌলিক লেখক যখন লেখেন, তখন কিন্তু প্রকাশক অনিশ্চিত যে তার এই লগ্নিটা উঠে আসবে হুম, কিনা। আমার একটা বই যখন একজন আমার এক শিক্ষকের কাছে দিয়েছিলাম, একটু মোটাসোটা ছিল। তো উনি ১ম যে মন্তব্যটা করেছিলেন সেটা হচ্ছে যে, "আচ্ছা, অনেক খরচ করেছো তো?" মানে বইটা সুন্দরভাবে প্রকাশিত হুম, হয়েছিল। হুম, তো তার মানে উনি হয়তো চিন্তিত ছিলেন যে এই বইটা লগ্নিটা করেছে অনেক এবং সেটাও ঠিকমতো করে উঠে আসবে কিনা। তো এই জিনিসটা কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি না যে আসলে একজন প্রকাশক বের করছেন, তো এই লগ্নিটা তার উঠে আসবে কিনা। একজন চলচ্চিত্র নির্মাতা যখন একটা চলচ্চিত্র নির্মাণ করেন, তখন যিনি প্রযোজক, তার সেই টাকাটা উঠে আসবে কিনা সেটা তো হুম, চিন্তা হুম, একটা হুম, ব্যাপার। তো সেটা ভাবার ব্যাপার, এবং এইটা ভেবে অনেকেই, অনেক ২-১ জন বিবেচক নির্দেশকও চলচ্চিত্র পরিচালকও ছিলেন যারা একটু কম টাকা নিতেন। হুম, তিনি হয়তো কাজ করতেন আরো বেশি। সত্যজিৎ রায়ের কথা বলছি যে হুম, তিনি হুম, অনেক, তার শুধু পরিচালনা করতেন না, আরো অনেক কাজ করতেন একটা ছবির। কিন্তু টাকাটা নিতেন শুধু ওই পরিচালনার। তখন এই কথাটা বলেছিলেন। যাই হোক, তো এখন এই এই অনুবাদকরা একটু ওই অর্থে টাকাটা পাওয়ার একটা নিশ্চয়তা থাকে। কিন্তু যখন একজন সেই অর্থে বিখ্যাত লেখক নন, হুম, হুম, হ্যাঁ? তার কোট আনকোট মৌলিক লেখাটা যখন বেরোচ্ছে, তখন কিন্তু মানে প্রকাশকের একটু চিন্তা করতে হয়, ভাবতে হয়। তো বিশেষ করে আমাদের মতো দেশে। তো আমার আমার যেটা ক্ষোভ সেটা হচ্ছে যে এই টাকাটা বিশেষ করে পত্রিকায় লিখলে হুম, 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 এই হুম। টাকাটার জন্য বারবার তাগাদা দিতে হয়। আদৌ পাবো কিনা সেটা জিজ্ঞেস করতে হয়। তো এখন টাকা পয়সা নিয়ে কথা বলাটা খুবই খুবই অস্বস্তিকর, বিব্রতকর। খুবই হ্যাঁ। বিব্রতকর একটা ব্যাপার। আপনি বুঝতে পারবেন সেটা, এবং লেখক মাত্রই বুঝতে পারবেন যে এই টাকা পয়সাটা নিয়ে কথা বলা, এবং বিশেষ করে যদি চুক্তি করেন, চুক্তির যে ধারা-টারা থাকে সেগুলো খুবই মানে খুবই হার্শ, মানে কর্কশ, এবং মনে হচ্ছে যেন একটা খুবই শাইলকের মানে মতো একটা বাণিজ্য চুক্তি আমি হ্যাঁ, করতে হ্যাঁ। যাচ্ছি, যে সেখান থেকে আমার রক্ত মাংস হয়তো নিয়ে নেবে যদি ইত্যাদি ইত্যাদি। তো এইগুলোর ব্যাপারে আমার ক্ষোভ আছে যে আচ্ছা, এবং এটা আমি শুধু আমার নিজের কথা বলি হুম, না, হুম, হুম। এবং এটা আমি দেখছি যে বেশিরভাগ লোকই হচ্ছে
বঞ্চিত। এবং আমাদের প্রকাশনা শিল্পটাই দাঁড়িয়ে আছে এরকম বঞ্চিত লেখক বা দাতব্য সাহিত্যের উপরে। এবং যে লেখকরা তাদের নিজের টাকা দিয়ে নিজের বই বের করছেন। যদিও আপনি কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এদের উপরেই কিন্তু বইয়ের মানে দুর্ভাগ্যজনকভাবে প্রকাশনা শিল্পটা টিকে দাঁড়িয়ে আছে। আছে, যেহেতু আপনি রাষ্ট্রের কোনো সহায়তা পাচ্ছেন না, আপনার বই গ্রন্থাগারে নেওয়া হচ্ছে না সঠিকভাবে। সুতরাং এই যে যারা নিজের টাকায় বই বের করছেন, এটা থেকে উদ্বৃত্ত টাকায় কিন্তু প্রকাশকরা হয়তো কিছু ভালো বই বের করছেন। আবার এই লেখকদেরকে কি বলে প্রকাশকরা জানেন তো আপনি? মুরগি লেখক। সেটা আমি আর এখানে উল্লেখ হ্যাঁ, করতে নাই। তো এরকম যে মানে যাদের উপরে অনেকটা টিকে থাকা তাদেরকে এক ধরনের তকমা দেওয়া। যাই হোক, আমরা আরেকটা প্রসঙ্গ দিয়ে এই সাহিত্যের ব্যাপারটা থেকে এগিয়ে যাব একটু। সেটা হলো আপনি সেবার কথা উল্লেখ করলেন আপনি। জি। আপনার বোধহয় প্রথম বই বের হলো 88 সালে। 1988 হ্যাঁ, সালে তাই 16 তো। ফেব্রুয়ারি। আর কি করলেন সেবার জন্য? সব জন্য সেই অর্থে বই মাত্র দুটো। একটা হচ্ছে আচ্ছা। দ্য সাইন অফ ওর, আর একটা হচ্ছে ফাউন্ডেশন ওটা কি শার্লক হোমসের শার্লক হোমসের একটা কাহিনী। অন্যতম হুম, মানে ওনার 4টা উপন্যাস শার্লক হোমসের, মানে আর্থার কোনান ডয়েল এই শার্লক হোমস বা গোয়েন্দা উপন্যাস লিখেছেন 4টা শার্লক হোমস রিলেটেড। তো সেটার একটা আপনার নামে বের হওয়া দুটো বই। হ্যাঁ, না আমি ছদ্মনামে ওইভাবে একটা গল্প ছাড়া কিছু লিখি। ওইটাই আমি প্রশ্ন করতাম আর কি পরে যে আপনি না, কি ছদ্মনামে আমি শুধু লিখেছেন কিনা? আমার একটা ছদ্মনামে একটা গল্প লিখেছিলাম, এছাড়া ছদ্মনামে ওইভাবে লিখি নাই। সেটা কি রহস্য পত্রিকায়? হ্যাঁ, ওটা রসপত্রিকা। তো যাই হোক, তো প্রথম বইটা 88 সালে, আর পরে 92 সালে হচ্ছে আসিমোভের ফাউন্ডেশন। এছাড়া রহস্য পত্রিকায় লেখালেখি করেছি। লেখালেখি করছেন। সে অর্থে আমি সেবার বই কিন্তু বেশি লিখি না। অনেকে আমাকে বলেন যে আপনি তো অনেক বই লিখেছেন সেবার। আমাদেরও কিন্তু তাই ধারণা। না 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 আচ্ছা। না, মাত্র দুটো। এবং ওই রহস্য পত্রিকা বেশ কিছু লেখা লিখেছে, এবং এমনকি হরর সিনেমার একটা ইতিহাসের ধারাবাহিকভাবে লিখেছিলাম। আচ্ছা। তো এই হচ্ছে ব্যাপার। কাজী আনোয়ার হোসেনের সাথে তো আপনার দেখাও হয়েছে, কথাও হয়েছে। কম দেখা হয়েছে। হ্যাঁ, দেখা হয়েছে, বিশেষ করে যখন বইটা নিয়ে দিতে গিয়েছিলাম। এক ধরনের অ্যাটাচমেন্ট তো আপনি অনুভব করেন নিশ্চয়ই না সবার সঙ্গে। অবশ্যই, সেটা তো বটে। আমি তো ওনার মৃত্যুর পর একটা লেখা লিখেছিলাম যে তিনি আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ। মানে এরকম একজন মানুষ একটা দেশে বা একটা ভাষায় থাকা একটা মানে কি বলবো, একটা আশীর্বাদ স্বরূপ। এবং আমরা এখন বুঝতে পারছি, যদিও এখন বইপত্র পাওয়া যাচ্ছে প্রচুর, হ্যাঁ, অনুবাদ হয়ে যাচ্ছে, তারপরেও আমরা যেভাবে তিনি শুধু লেখালেখি না, যেভাবে তিনি সামলেছেন এরকম একটা প্রকাশনীকে, যেভাবে তিনি পাঠককে নানান জিনিসের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন, যখন ফেসবুক ছিল না, যখন ইন্টারনেট ছিল না, হ্যাঁ, তারপরে তিনি লেখকদের প্রাপ্য সম্মানটা ঠিক মতো দিয়েছেন। হ্যাঁ, এবং না চাইতেই কোনো দেন দরবার করতে হয় নাই, বারবার তাগাদা দিতে হয়নি, সেগুলো ছাড়াই তিনি এগুলো একেবারে নিয়মিতভাবে দিয়ে গেছেন। আমরা একটু অন্য প্রসঙ্গে আসি। অবশ্যই। সেটা হলো যে স্বৈরাচার বিরোধী আন্দোলন সেটার যে একদফা শেষ, যে একদফা দাবি, সেটার সঙ্গেও আপনি ছিলেন, মানে অন্তত সম্মতির দিক থেকে। তারপর একটা গণ অভ্যুত্থান হলো এবং একটা অন্তর্বর্তী সরকার গঠন করা হলো, সেটা প্রায় 2 বছর থাকলো। কেমন দেখলেন এই 2 বছর জিএইচ হাবিব? এটা তো বলার অপেক্ষা রাখে না যে আমরা যারা জুলাই আন্দোলনের সাথে ওই অর্থে ছিলাম মানসিকভাবে বা যে কোনোভাবে মাঠে, রাস্তায়, আন্দোলনে, তারা ভীষণভাবে হতাশ হয়েছেন। যে তারা কল্পনাই করেননি, ভাবতেই পারেননি যে এরকম একটা দুঃসময়ের মধ্য দিয়ে, এরকম একটা ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হবে। এটা যদি অস্বীকার করি তাহলে মানে এর চেয়ে সত্যের অপলাপ আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। কি হওয়ার কথা ছিল, কি হয়নি? একটা সুন্দর বাংলাদেশ চেয়েছিলাম, যে সুন্দর বাংলাদেশ আমরা প্রত্যেকটা আন্দোলনের পরেই চাই, যে সেখানে ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হবে। হ্যাঁ, বিশেষ করে সাধারণ মানুষ তাদের অধিকারগুলো পাবে, এবং যারা এই জুলাই আন্দোলনে নিহত হয়েছেন তারা একটা স্বীকৃতি পাবেন, এবং যারা আহত হয়েছিলেন তারা তাদের চিকিৎসা পাবেন, তারা তাদের সম্মান পাবেন। হ্যাঁ, সেই জিনিসটা আমরা চেয়েছিলাম। এবং যে অন্যায় বা যে অনিয়ম, যে অপশাসনের ফলে আমরা জুলাই আন্দোলন করতে লোকজন বাধ্য হয়েছিল, এই দেশের জনগণ বাধ্য হয়েছিল, সেগুলোর অনেকগুলোরই অবসান ঘটবে সেরকম আমরা ভেবেছিলাম। কিন্তু এর পেছনে অনেকেই হয়তো বুঝতে পারেননি তখন যে এর পেছনে হয়তো অনেক মানে কি যেন বলবো, যে অনেক ফ্যাক্টর ছিল, যে ফ্যাক্টরগুলো তার কথা জানতেন না। হ্যাঁ, যে অনেক ইস্যু ছিল, যে অনেক লোকজনের ইন্ধন ছিল যারা ঠিক ওইভাবে এটাকে কাজে লাগিয়েছেন, মানুষের ক্ষোভকে,
মানুষের ন্যায্য দাবিকে কাজে লাগিয়েছেন। তাদের মানে ঘর পুড়লে যেমন অনেকে আলু পোড়া দিতে আসে, সেই রকম একটা মানে ইচ্ছা ছিল হয়তো। সেটা ওইভাবে বোঝা যায়নি। কারণ ওই সময় আমাদের নাভিশ্বাস উঠে গিয়েছিল। এটা যদি কেউ অস্বীকার করেন তাহলে আমার মনে হয় খুবই মানে মিথ্যে বলা মানে হবে। দুটো দুই বিষয় আসলে। হ্যাঁ, দুই বিষয়। একদম। এখন এর পেছনে কি ষড়যন্ত্র কাজ করছে না করছে বা আদৌ করেছে কিনা সেগুলো তাদের পক্ষে জানা সম্ভব না। উনি দেখছেন যে না আমার ছেলে আমার মেয়ে পিঠ থেকে গেছে। পিঠ থেকে গেছে। কারণ হচ্ছে যে সে যে লেখাপড়া করছে, আমি যে তার পেছনে ওই অর্থে যদি বলি ইনভেস্ট করছি, সে 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 তার জীবিকা, সেই জীবিকা নিয়ে ভীষণ রকমের সংশয় দেখা দিয়েছে। সে এইরকম একটা পড়াশোনা করে জীবন তা কোথায় চাকরি করবে না করবে, তা সে বাঁচতে পারবে কিনা, হ্যাঁ, সেগুলো নিয়ে তো ভীষণ রকমের সংশয় দেখা দিয়েছে। তো সুতরাং তার পক্ষে এই আন্দোলনে যোগ দেওয়া ছাড়ার উপায় ছিল না। কিন্তু দেখা গেল যে যে কারণগুলোতে, যে কারণের জন্য সে এই আন্দোলনে নেমেছিল, বুক পেতে দিয়েছিল, হ্যাঁ, রক্ত দিয়েছিল, কিন্তু সেগুলোর তার প্রায় কিছুই পূরণ হয়নি। তো সেজন্য সেটা বলবো যে তার মানে এই না যে আমি বলবো যে সেই সময় ওই জায়গাটা সমর্থন করা ভুল হয়েছিল। কারণ আমি যদি সেই কথা বলি তাহলে তো আমাকে বলতে হবে যে ধরুন ৭১ সালে যে আমরা স্বাধীনতা লাভ করেছি মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে, তো সে তার ৫০ বছর ৫৬ বছর বয়সে আমরা এই কোন দেশ পেলাম? তো সেইটা যদি তখন আমরা তাহলে বলবো যে তাহলে কি আমরা বলবো যে তাহলে মুক্তিযুদ্ধ ভুল হয়েছে আমাদের? সেটা নিশ্চয়ই আমরা কেউই বলবো না। হ্যাঁ, তো সুতরাং আমাদের এই ভুলগুলো থেকেই হয়তো মানে শিক্ষা নিয়ে হয়তো নতুন বাংলাদেশ গড়ে তোলার দিকে এগিয়ে যাব। আমাদের যে বিশেষ করে শিক্ষিত, আমি ওটা বারবার বলি যে শিক্ষিত জনগোষ্ঠীর যে অতিমাত্রায় লোভ, বিশেষ করে শিক্ষিত জনগণকে আমি বারবার বলবো, বিশেষ করে যে শিক্ষিত এবং পদস্থ জনগণ, তাদের যে অতিমাত্রায় লোভ, এইটা কিন্তু সাধারণ মানুষকে একেবারে সর্বনাশের দিকে ঠেলে দিয়েছে। এটা আমি মনে করি, সবসময় মনে করি। হ্যাঁ, যে তাদের মেরুদণ্ডের অভাব, তাদের অতিমাত্রায় লোভ, এইটার কারণে আমরা আজকে এই পর্যায়ে গেছি। এবং আমরা আমাদের সামনে যে ধরনের অপরাধগুলো সংগঠিত হতে দেখি, সেই জন্য যারা অপরাধগুলো সংগঠিত করেছে তাদেরকে দোষ দেই, সাধারণ মানুষকে। কিন্তু এর পেছনে যদি আপনি কারণগুলো খুঁজে পান, এই যে আপনি বইয়ের কথা বললেন যে একটা বই বের করেছে, ChatGPT দিয়ে করেছে, হ্যাঁ, কিভাবে কেন করলো তারা এই কাজটা? তাদের করতে আমি সবাইকে দায়মুক্তি দিচ্ছি না, কিন্তু আমি বলছি যে একজন শিক্ষিত লোক, মানে একজন প্রকাশক যিনি মানে বইকে ভালোবেসে এখানে এসেছেন, তিনি কেন লেখকের কাছ থেকে টাকা নিয়ে তাকে বইগুলো বিক্রি করতে হচ্ছে? কেন তিনি এই ধরনের ChatGPTর মাধ্যমে অসম্পাদিত বই বিক্রি করছেন? কিন্তু মানে তার তো ছাড়া উপায় নেই, দেয়ালে ঠেকে গেছে তার। তো এই অবস্থা যদি আমরা আরও চলতে দিই, আমরা যদি প্রকৃতিকে বিনাশ করে ফেলি, আমাদের সামনে যেগুলো আছে, হ্যাঁ, এবং মানে সবসময় বিগত রেজিমকে দোষ দেয়া, মানে একেবারে অযৌক্তিকভাবে নিজের দায় এড়ানোর জন্য এরকম করলে আবার ওই হয়তো জুলাই আন্দোলনের মতো কোনো একটা আন্দোলনে আমাদেরকে শরিক হতে হবে, এই তরুণদেরকে তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিতে হবে। বারবারই করতে হবে। তো তাই তো হয়ে আসছে। আপনি তো দেখেন বাংলাদেশের ইতিহাস যদি দেখেন, আমরা তো সেই অর্থে কোথায় এসে দাঁড়িয়েছি? আপনি যদি একটা সালতামামি করেন, একটা যদি স্টক টেকিং করেন, কোথায় এসে দাঁড়িয়েছি আমরা? একটা প্রতিষ্ঠান গড়তে পারি নাই, একটা চিকিৎসা কেন্দ্র গড়তে পারি নাই যেখানে আমি নির্ভয়ে যেতে পারি, আমি খুব ভরসা নিয়ে যেতে পারি, হ্যাঁ, যে আমি এখানে মানে সুচিকিৎসা পাবো, আমি এখানে ভালো ব্যবহার পাবো, আমার এখানে কম দাম লাগবে। হ্যাঁ, আপনি একটা একটা প্রতিষ্ঠান গড়তে পারেননি, আমরা একটা প্রতিষ্ঠান গড়তে পারিনি, শিক্ষা প্রতিষ্ঠান গড়তে পারিনি যেখানে আমাদের দেশের লোকজন আমাদের ছেলেমেয়েদেরকে নির্ভয় পাঠাতে পারে, বা যে একটা ঠিকমতো সময় সে বের হয়ে আসবে, একটা চাকরিতে আমরা জব মানে পেশাগতভাবে তাদের জীবিকাগুলো ঠিক করতে পারিনি। আমাদের প্রকৃতি মানে উজাড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আপনি কোন জায়গাতে আমরা আছি? তো ফলে এগুলো তো আমাদের না, আপনি বলেছেন যে আমরা এখন যেই সময়ে অবস্থান করছি সেই সময় আপনি খুব বেশি আশাবাদী হওয়ার তেমন কারণ কিছু দেখছি দেখছেন না, না। কিন্তু হালটা ছেড়ে দিলে মুশকিল। আর কিন্তু আমি কতদিন আর এই আশা, আপনি যদি ওই যে মানিক বন্দ্যোপাধ্যায়ের ছিনিয়ে নেয়নি কেন, এই গল্পটা পড়েন, সবারই আমাদের পড়া আছে, আপনিও জানেন। আমাদের তো আর মানে জীবনী শক্তি আর কত বিদ্রোহ করে আমি আর কত জীবনী শক্তি, আমাদের তো আমরা নেতিয়ে যাচ্ছি ধীরে ধীরে। হ্যাঁ, আমরা কতটা এইভাবে মানে আমাদের এই জীবনী শক্তি বাঁচিয়ে রাখতে পারবো আমি তো জানি না আসলে। রাইট। না, ওই যে মানে সবখানেই যে মানে অবক্ষয়ের জায়গাটা আপনি বলছিলেন, শিক্ষক হিসেবেই বলেছিলেন একবার যে আপনি দেখেছেন যে শিক্ষকরাই পড়াশোনা করে না। আমি যখন জয়েন করি বিশ্ববিদ্যালয়ে ১৯৯৬ সালে, তখন আমাদের একজন সুহৃদ, আমাদের খুবই ভালো একজন শিক্ষক, তার নাম বলছি না এখানে, তো
তিনি আমাকে বলেছিলেন যে, "হাবিব, আপনি তো এখানে এসেছেন শিক্ষকতায়, কিন্তু আপনি হতাশ হবেন হলো কেন?" বলে যে, ৫% শিক্ষকও ওই অর্থে বই কেনে না। আমার শিক্ষকরা খুব রাগ করবেন আমার এই কথা শুনে হয়তো। তিনি বললেন যে, "৫% শিক্ষকও বই বইপত্র কেনেন না, বা ওই অর্থে হুম, বইপত্রের সাথে হুম। তাদের অ্যা সম্পর্ক কম। হ্যাঁ, তাদের সম্পর্ক আছে হয়তো, তো একেবারেই একাডেমিক হয়তো, হুম, হুম, তাও হুম। খুবই কম। তার বইপত্র কেনেন না।" তো আমি পরে দেখলাম যে তিনি বাড়িয়েই বলেছিলেন আসলে। ৫% একটু বাড়িয়েই বলেছিলেন আরকি। কারণ আপনি যদি দেখেন যে বাংলাদেশে কত শিক্ষক আছে। এই শিক্ষকরা যদি বই কেনার একটা তাদের অভ্যাস থাকতো, তাহলে কিন্তু পুস্তকের এই মানে আমাদের পুস্তক বিপণন, বিক্রয়ের এই দুরবস্থা হয় না। তারা খুবই নামমাত্র একটা টাকা পান বাৎসরিক ২,০০০ বা ৩,০০০ হুম, হুম, বাৎসরিক কিন্তু। হুম, হুম। হুম? এই টাকাটাও যদি বা বা মানে বইয়ের বাজারে আসতো, তাহলেও বইয়ের বাজারের একটা হ্যাঁ, তুলনামূলক রাইট। একটা মানে তো আপনার অভিজ্ঞতা কি বলে যে ৫% এরও নিচে? আমি তো তাই দেখি। আমরা হাসছি ঠিকই, কিন্তু কতটা দুঃখজনক না, অবশ্যই, অবশ্যই এটা বিষয়টা। এটা খুব হুম। দুঃখজনক। আরেকটা ব্যাপার হলো যে আপনি একবার বলেছেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে, আপনি যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনাকে পেয়েছি। আপনিই বলেছেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র বান্ধব, মানে শিক্ষার্থী বান্ধব সিদ্ধান্ত প্রায় না, নেওয়া না, হয়ই না না, না, বললে চলে। না। শিক্ষার্থী বান্ধব ওগুলো মানে নিলেও সেটা খুবই কম। হুম, হুম। আপাতত মনে হয় যেন শিক্ষার্থী বান্ধব। কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষার্থী বান্ধব আ সিদ্ধান্ত খুব কম নেওয়া হয়। তার মানে তো শিক্ষার্থী বিরোধী সিদ্ধান্ত বেশি নেওয়া হয়। এর অর্থ এই দাঁড়ায়? আমি একথাও বলেছিলাম হুম, একসময় যে হুম। বিশ্ববিদ্যালয়ে সবকিছুই হয়, কিন্তু মানে লেখাপড়াটা ঠিকমতো হয় না আরকি। আচ্ছা। আপনি যদি আমাদের শিক্ষকদের লেখাপত্র দেখেন বা তাদের সেগুলোর মান দেখেন, হুম, হ্যাঁ? তাদের গবেষণা দেখেন। কিন্তু আমি আবার তাদের দোষও ওইভাবে দিতে চাই না, এই অর্থে যে তারা যে ধরনের যে এখানে কিন্তু ওই ব্যাপারটা আবারও আসবে। আমি হুম, বলব এটা বিচ্ছিন্ন বিষয় না। আমাদের শিক্ষা সংস্কৃতি, আমাদের শিক্ষা নীতি, তাদের অর্থনৈতিক অবস্থা, সেটার উপর নির্ভরশীল একটা ব্যাপার। কারণ একজন শিক্ষকের যে একটা শিক্ষকের চাকরি আর আরেকজন সেই আমি কাউকে মানে ইয়ে করছি না, মানে ওই অর্থে হায়ারার্কি করছি না বা তাদেরকে হীন প্রতিপন্ন করছি না। আমি বলছি যে একজন শিক্ষকের চাকরি এবং আরেকজন মানুষের চাকরির মধ্যে একটু তফাৎ আছে এক ধরনের। যেমন ধরুন, আপনি কেউ মানে অনেক চাকরিতেই আছে যেটা হচ্ছে যে আপনি আপনার অফিস আওয়ারটা শেষ হয়ে গেলে হুম, আপনি বাসায় যেতে পারেন, হুম, আপনি হুম, হুম, বিশ্রাম নিতে পারেন, আপনি খাওয়া-দাওয়া করতে পারেন, আপনি একটু বিনোদন করতে পারেন, একটা ছবি দেখতে পারেন, একটা গান শুনতে পারেন, সুন্দর করে ঘুমাতে পারেন, এবং তার পরের দিন আপনি আবার হুম, হুম। নব উদ্যমে পরের দিন আপনার অফিসে যেতে পারেন। রাইট। একজন শিক্ষককে ক্লাসটা নিতে হয়। সেই ক্লাসের জন্য প্রস্তুতি, সবাই জানে এই হুম, কথাগুলো। হুম, প্রস্তুতি নিতে হয়। সেই একটা ১.৫ ঘন্টার ক্লাস বা ৪৫ মিনিটের ক্লাসের জন্য তাকে অন্তত, যদি ঠিকমতো আপনি ক্লাসটা নিতে হুম, চান, হুম। এটা হোমওয়ার্ক তাহলে তো একটা থাকেই। হোমওয়ার্ক করতে হুম, হবে এবং হুম, সে ঘন্টা খানেক বা আরো বেশি নিতে হয়। আচ্ছা, গেল। তারপরে তাকে পরীক্ষার প্রশ্নগুলো করতে হয়। একটা প্রশ্ন করা, সঠিকভাবে যদি একটা প্রশ্ন করতে যান, সেজন্য সময় লাগে। যথেষ্ট সময় লাগে। অনেক কিছু ভেবে চিন্তে হুম, প্রশ্নগুলো হুম, করতে হুম, হয়। সে খাতা দেখতে হয় এবং একেকটা বিশেষ করে আমি পাবলিক ইউনিভার্সিটির কথা বলছি। সেখানে সেই একেকটা ক্লাসের থাকেন ১৫০ মানে হুম, হুম, ১২০, ১০০। হুম? আমাদের এখন ৮০, এর আগে ছিল ১২০। সেই সাথে আগের কিছু পরীক্ষার্থী ইমপ্রুভমেন্টের মতো দেয়, সেগুলো নিয়ে হুম, আরো হুম, বেড়ে হুম, যায়। হুম, ঠিক হুম। আছে? তো সেই খাতাগুলো দেখতে হয়। তাকে রেজাল্ট, মানে ফলাফল তৈরি করতে হয়। ঠিক আছে? তারপরে টিউটোরিয়াল নিতে হয়। ঠিক আছে? এইগুলো করার পরে তাকে আবার নাকি গবেষণা করতে হবে। হুম, হুম, হুম। তাকে কিন্তু গবেষণা অন্তত পদোন্নতির জন্য তাকে একটা ভালো গবেষণা করতে হবে। ঠিক আছে? তার সমাজ আছে, তার পারিবারিক জীবন আছে, তার সামাজিক জীবন আছে, তার একটু বিনোদন আছে। এগুলো সমস্ত ঠিক করে একজন শিক্ষকের এই 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 পারিশ্রমিকে, তিনি যে পারিশ্রমিকটা পান, ৮ ঘন্টার বেশি কিন্তু তার খাটার কথা না। কিন্তু হুম, দেখা হুম, যাচ্ছে তার তার মানে এই পরিশ্রমের মানে সময়টা দীর্ঘ। ৮ ঘন্টার বেশি হুম, অনেক হুম, সময়। হুম। হ্যাঁ, আপনি বলতে পারেন তার তার ক্লাস তো মানে বিশ্ববিদ্যালয়, সে হয়তো, তারপরেও দেখা যায় যে একজন প্রভাষক হিসেবে যখন জয়েন করেন বা সহকারী প্রভাষক, তাদের ক্লাসে যথেষ্ট। হুম, হুম, সেই ক্লাস নিয়ে এইসব দায়িত্ব পালন করার পরে কিন্তু তার পক্ষে ওই তারপরে দেখা যাচ্ছে যে তার ওই পারিশ্রমিকে চলছে না। তখন তাকে একটা বাড়তি হুম, হুম, ইসে যেতে হচ্ছে। সেখানেও তাকে সময় দিতে হচ্ছে। সেটা বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষকতা হয়। হুম, তো বা সেখানেও কনসালটেন্সি। হুম, দায়-দায়িত্ব আছে। তো সুতরাং আমি যে শিক্ষকদের
বলি এই কথা, সেই সাথে এই দুঃখটা উপলব্ধি করি এবং তাদের এই কথাটাও ভেবেই বলি, মানে সেটাও ভাবি যে তারা কি ধরনের মানে মানে একটা এক্সস্টিভ একটা কাজের মধ্যে আছেন আর কি। কিছুদিন আগে ডেইলি স্টারে একটা লেখা এরকম প্রকাশিত হয়েছিল যে কিভাবে শিক্ষকরা ওভারবার্ডেন। এই কথাটাও যদি আমি না বলি, শিক্ষকদের শুধু বই কেনার কথা বাদ দিলে, তাহলে আমার মনে হয় অন্যায়। এবং তাদের এবং এর সাথে ওই যে বললাম বিচ্ছিন্ন আপনি কিছুই দেখতে পারবেন না, এর সাথে নিয়োগের পদ্ধতির ব্যাপারগুলো আছে, তো সমস্ত মিলে খুবই একটা ব্লিক একটা মানে। না, আপনি যেমন শিক্ষকদের পক্ষে যে কথাটা বললেন বা সেটা এরকম আপনি আগেও বলেছেন যে স্বৈরাচারী আমলের কথা যদি আমরা বলি, সে সময় যখন শিক্ষকরা অনেকে কথা বলেনি মানুষের পক্ষে, আপনি কিন্তু সেখানেও একবার বলেছেন যে অনেকে আসলে ভয়ে কথা বলেননি। হ্যাঁ, ভয় তো আছে, কিন্তু মানে কম্প্রোমাইজ করা বা সেটাও আছে, সেটা তো ছিল, অবশ্যই আছে, সেটা তো কেউ অস্বীকার করবে না। আমি তো বারবার বলি যে শিক্ষিত মানুষের লোভ, শিক্ষিত মানুষের এই আপোষকামিতা, এইটার সবচেয়ে একটা বড় কারণ হচ্ছে আমাদের এই, আর অব্যবস্থাপনা তো আছে, আরো অনেক কারণ আছে, কিন্তু এই আমি মূল দোষটা দেই এই আমাদের শিক্ষিত জনগোষ্ঠীকে দোষটা দেই আর কি। এবং তারা যে দাবিটা আদায় করে আনতে পারে না, সে দোষটাও তো তার যদি এই সমস্যাগুলো থাকে তাকে তো বলতে হবে, তুমি তোমার বেতনটা ঠিকমতো পাচ্ছ না, তুমি যে কাজটা করছো সেটা পারিশ্রমিক তুমি ঠিকমতো পাচ্ছ না, সেইটার জন্য তুমি তো সংগ্রাম করবে, তোমাকে তো বলতে হবে, তুমি না বললে তো মুশকিল। তা আমরা তো আবার এরকম দেখলাম যে গণ অভ্যুত্থানের পরবর্তীতে শিক্ষক এবং শিক্ষার্থী মুখোমুখি দাঁড়িয়ে গেল অনেক জায়গাতেই দেখলাম আমরা, এবং সেখানে আমরা অসম্মান হতে দেখলাম শিক্ষকদের। এগুলাকে আপনি কিভাবে দেখেন? আপনার বিশ্ববিদ্যালয়ে এরকম ঘটনা ঘটেছে? এখানেও বলবো যে এখানেও একটা বিচ্ছিন্নভাবে দেখলে মুশকিল। শিক্ষক, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বা সব আপনি যদি সেই প্রাথমিক শিক্ষকদের কথাও বলেন, মনোজ বসুর একটা বই আছে বোধহয়, মানুষ গড়ার কারিগর, সেখানেও আপনি দেখবেন যে বা সবচেয়ে বিখ্যাত হয়ে তো আছে মুস্তফা আলীর সেই যে গল্পটা, যেখানে তিনি ওই যে শিক্ষকের কি করুণ দশা, সেটার সাথে একটা কুকুরের একটা মানে গল্পটার নাম কি, নাম এই মুহূর্তে আমি ভুলে যাচ্ছি, যে তিনি সেখানে একজন ম্যাজিস্ট্রেট বা একজন সরকারি পদস্থ কর্মকর্তার বেতনের সাথে শিক্ষকের বেতনের তুলনা বা ইভেন তার কুকুরের পেছনে যে খরচটা হয়, হ্যাঁ, সেটার সাথে একজন শিক্ষকের বেতনের তুলনা করে দেখেছেন যে কি অর্থনৈতিক ব্যবস্থাটা আসলে মানে অবস্থাটা আসলে খুবই জরুরি একটা বিষয়, যে তার যে এই যে শিক্ষকরা যে এরকম খুব পেটি জিনিসে মানে প্রতি তাদের যে লোভ থাকে, হ্যাঁ, একটা হাউস টিউটরের মানে পোস্ট, একটা প্রভোস্টের পোস্ট, হ্যাঁ, অথবা অন্য বিষয়গুলোর প্রতি, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক, তিনি মারা গেছেন, গালিব হাসান খান বোধহয় তার নাম, তিনি তার একটা বইয়ে বলেছিলেন যে কেন শিক্ষকরা এরকম করে লালায়িত হয় একটা খাতা দেখার জন্য, হ্যাঁ, বিশেষ করে এই যে অন্য মানে এই যে বিসিএস এর খাতা বা অন্য জায়গার খাতা, বোর্ডের খাতা দেখার জন্য তারা, কারণ তার হচ্ছে যে বেতনটা এবং তাদের ওই যে আমি তার কাজের যে আমি বর্ণনাটা করলাম যে তাকে কি পরিমাণ ব্যস্ত থাকতে হয়, কি পরিমাণ এনগেজ থাকতে হয়, সেইটার তো পারিশ্রমিক সে পাচ্ছে না। সুতরাং অথচ সমাজের অন্যান্য যারা আছেন নানান কাজে, তাদের সাথে যখন একটা তুলনা হয়, তখন দেখা যায় তার পরিবার, তাদের পরিবারের সদস্যরা তখন তা বলে তো মানে এটার সাথে এই ধরনের কী ধরনের জীবন আমরা যাপন করছি। তো এখন এইসব কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, শিক্ষকরা ভীষণভাবে তাদের কি বলবো, যে আমরা আমাদের কাজকে অবহেলা করতে বাধ্য হই হয়তো অনেক সময়, হ্যাঁ, তো এবং সেটার রেশ গিয়ে আমাদের শিক্ষক ছাত্রদের উপর পড়ে, এবং ছাত্ররা কিন্তু সব জানে, এমন না যে ছাত্ররা বোঝে না যে কোন শিক্ষক তার ক্লাস ঠিক মতো নিচ্ছেন না, কোন শিক্ষক ফাঁকি দিচ্ছেন, কোন শিক্ষক কোন ধরনের কাজকর্মে মানে যেটা তার করা উচিত না সেটা করছেন, এটা কিন্তু তারা জানে খুব ভালো করে। তো ফলে যখন এই জুলাই অভ্যুত্থানটা ঘটলো, তারা আমার ধারণা বেশিরভাগ ক্ষেত্রে সেই ধরনের শিক্ষকদের উপর একেবারে প্রাথমিক প্রতিক্রিয়া সেই ধরনের শিক্ষকদের উপর এই কাজটা করতে চেয়েছে, যাদেরকে তারা দেখেছে যে তারা এই জুলাই আন্দোলন বা এই ধরনের ন্যায় মানে এই ধরনের ন্যায়ের পক্ষে তারা ছিলেন না। এবং তার মানে এই না যে এটা একটা
বিপ্লবের পরে একটা সংগ্রামের অব্যবহিত পরে এরকম হতে পারে, কিন্তু তার মানে এই না যে এটা চলতে থাকবে, কারণ আইন আছে, আইনের শাসন আছে, সেখানে তো এটা চলতে দেওয়া যায় না। আপনি যদি মনে হয় যে কোনো শিক্ষক অপরাধ করেছেন বা তিনি তার কোনো একটা ভিকটিম কার্ড প্লে করেছেন বা কোনো একটা ধর্মীয় কার্ড প্লে করেছেন, তো সেইটা তো এইভাবে বিচার করার কোনো মানে হয় না। এটার জন্য রাষ্ট্র আছে, আইন আছে, তাকে আইনের হাতে না হলে তো মানে জঙ্গলের আইন প্রতিষ্ঠিত হবে। তো সুতরাং এই ব্যাপারে আমার আর স্পষ্ট কথা হচ্ছে যে সেটা অন্যায় হয়েছে এবং সেরকম তার প্রতিকার করা দরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকারে, হ্যাঁ, বা আমার যে কোনো সরকারের করা উচিত, কিন্তু সেইটা ঠিকমতো হয়নি। এটা করলে সেটা হয়তো ভালো হতো। আপনি কথা প্রসঙ্গে মুস্তফা আলীর কথা বললেন, আমি জানি মুস্তফা আলী আপনার খুব প্রিয় লেখক, কেন? মুস্তফা আলী প্রিয় লেখক না হওয়ার কোনো কারণ নাই আসলে। আচ্ছা। তার কারণ হচ্ছে যে তার যা লেখন শৈলী, তার যা হুম। কন্টেন্ট এবং সেই সাথে তার হিউমার সব মিলে মুস্তফা আলী মানে একজন প্রিয় লেখক না হওয়া কোনো কারণ নাই। আপনি প্রধানত অনুবাদকই আমরা হিসেবে আপনাকে চিনি, জি। তো অনুবাদ দিয়ে একটা শেষ প্রশ্ন দিয়ে শেষ করব, এবং এটা আমার খুব জানার ইচ্ছা, আমরা যে বইগুলো অনুবাদ করছি এর জন্য কি মূল লেখকের বা মূল প্রকাশকের অনুমতির প্রয়োজন হচ্ছে না আমাদের, কেন? মূল লেখক, মূল প্রকাশক এদের অনুমতি নিতে পারলে খুবই ভালো। হুম। আমি আপনার একটা কাজ অনুবাদ করছি, ভদ্রতাবশত আমার জানানো উচিত যে আমি আপনার কাজটা অনুবাদ করছি, আমাকে অনুমতি দেন, বা আমি জাস্ট জানিয়ে দিলাম, ঠিক আছে? এটা জানানো খুবই দরকার। এখানেও ওই যে বললাম যে বিচ্ছিন্নভাবে জিনিসটা আপনি দেখলে খুব মুশকিল আছে। আমাকে আমার জায়গাটা দেখতে হবে, মানে আমি যেখানে কাজটা করছি বসে বসে। এটা কালকেও আলোচনা হয়েছে খানিকটা ওই অনুষ্ঠানে। সেটা হচ্ছে, এটা কাজী আনোয়ার হোসেনও ফেস করেছিলেন। তিনি মানে এরকম অনুবাদের জন্য ইসের জন্য লিখেছিলেন, অনুমতির জন্য লিখেছিলেন, এবং তখন অনুমতি চাওয়া খুব কঠিন ছিল। কঠিন ছিল মানে যোগাযোগের ব্যাপার। এখন যেমন যতটা সহজ হয়েছে যে আপনি একটা ইমেল করে দিলেই চট করে তাদের কাছে চলে যায়, তখন একটা বইয়ের কাকে এটা লিখতে হবে, সেই চিঠি কখন যাবে, কবে তার উত্তর আসবে, ততক্ষণে তো মানে দেখা যাবে অনেক দিন চলে গেছে। সেই সময়ের মধ্যে সেটার জন্য বসে থাকলে তো আমার চলবে না। এই বাস্তবতাটা দেখতে হবে। এখনো দেখা যাচ্ছে যে আচ্ছা ঠিক আছে আমি লিখলাম, অনেক প্রকাশকেরই তো এই ইমেলটা ঠিক মতো লেখারই একটা লোক নাই বাংলাদেশের। যত আপনি যদি ইন জেনারেল মানে ধরি আর কি, ঠিক আছে, সেই সাথে তারা যে টাকাটা চাইবে সেই টাকাটার সাথে আমার টাকা আমি দিতে পারবো কিনা সেটা নেগোশিয়েট করার মতো একজন মানে ভালো মতো একজন ইমেল লেখক একজন নাই, কিন্তু সময়ও নাই, তার লেখকও নাই। গেল সেই টাকাটা, যত টাকাটা সে দেবে সে চাইছে, সেই টাকাটা বাংলাদেশ থেকে পাঠানোর মতো অবস্থাও কিন্তু নাই। বাংলাদেশ থেকে টাকা পাঠানো আসা সহজ, পাঠানোর কিন্তু অনেক কঠিন। আপনাকে অন্য কোনো বন্ধু বান্ধবকে বলতে হবে তুমি ভাই টাকাটা দিয়ে দাও, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা গেল যে সেই টাকাটাও তিনি পাঠাতে পারলেন। এখন কত টাকা পাঠালেন, ধরুন একটা $100 বা $500-300 পাঠালেন, সেই টাকাটা তিনি বাংলাদেশে এখন যে অবস্থা তার দাঁড়িয়েছে, আমি একেবারে মানে দায়মুক্তি দিচ্ছি না, আমি যে বলছি বাস্তবতাটা বলছি, যে সেই টাকাটা দিলেন তিনি সম্পাদক, ভালো একজন সম্পাদককে টাকাটা দিলেন, লেখককে ভালো করে টাকাটা দিলেন, ঠিক আছে, তার যে প্রতিষ্ঠান সেটা তিনি চালালেন, এটা করে তার তো টাকাটা লগ্নি করেছেন তিনি, সেই টাকাটা কত টাকা না, কিন্তু জিজ্ঞাসা আমি করবো কেন, আমি লগ্নি আমি করবোই না যেটা আমি অনুমতি পাইনি। তাহলে তো আপনার প্রচুর কাজ হবেই না এদেশে, তাহলে আমার এই দেশে প্রচুর কাজ হবেই না। তাহলে আপনি মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো করে গেছেন সেটার কোনো কাজই আপনি পেতেন না। আপনি সে কাজ কোনো কাজ, সেবা প্রকাশনী যে বইগুলোর সাথে আপনাকে পরিচয় করিয়ে দিয়েছে, সেগুলোর কোনো একটা দেশ তাতে আমরা সে কোন অন্ধকারে থাকতাম, আমি কোনো বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, আর যেটা আরেকটা কথা বলছি, যখন আপনি বললেন যে ভাই তুমি কত, তখন ও জিজ্ঞেস করবে আপনাকে তুমি কত 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 কপি ছাপবে বলো তো, আপনি বললেন যে আমি 300 কপি ছাপবো। প্রথম কথা, ও বিশ্বাসই করবে না যে 300 কপি একটা বই ছাপা যেতে পারে, এরকম একটা জনপ্রিয় বই, বা 500 কপি। হ্যাঁ, এবং সেইটার জন্য যে টাকাটা হবে, হ্যাঁ, এটা $100 দিয়ে বা $500 দিয়ে সেই টাকাটা ও ভাববে যে নিশ্চয়ই ও মিথ্যা কথা বলছে। তো আমি সেটাই বলছি যে আসলে এইটা একটা খুব বিখ্যাত বই, আপনি যদি মার্কেসের একটা বইয়ের জন্য হয়তো ওরা চেয়ে বসবে $2,500,
2,500 ইউরো। তো আপনি যদি এখন বসে থাকেন, আপনি যদি তাহলে তো আপনার রাষ্ট্রীয় কোনো মানে ইয়ে নাই, মানে কি যেন, সিস্টেমই নেই। কোনো সিস্টেম নাই, বা আমি বলছি যে আপনার কোনো পৃষ্ঠপোষকতা নাই যে পৃষ্ঠপোষকতা যে নাই। এই টাকাটাকে 300 কপি বিক্রি করে 500 কপি বিক্রি করে এই টাকাটা আপনি কিভাবে তুলে আনবেন? তাহলে কি বাংলাদেশে প্রকাশনা থাকবে না? বা এই যে যারা যে কবির চৌধুরী যে কাজগুলো করেছিলেন, যে অন্যান্য অনুবাদকেরা যে কাজগুলো করেছিল, হ্যাঁ? তাহলে কি এই দেশ এই ওরকম অন্ধকারই থাকবে? আমরা কলোনাইজডও হব, আবার আমরা তাদের হাতের তাদেরই আবার বইপত্র তাদেরকে এইরকম টাকা দিয়ে জন্য বসে থাকবো। আমাদের মানে আমাদের জনগোষ্ঠী আমার অন্ধকারেই থাকবে। মানে বাস্তবতা একটা তো আপনাকে বুঝতে হবে এটা। সিস্টেম দাঁড় করাতে পারিনি। যে সিস্টেমটা ঠিকমতো চলে। আপনি হুম। খাদ্যদ্রব্যের কথা বলেন, তাহলে কি এখন সবাই সব ব্যবসা, আপনি বলেন তুমি ভেজাল তুমি জানো যে এই বিস্কিটটার মধ্যে এই কেকটার মধ্যে এইসব উপাদান আছে যেগুলো ক্যান্সার হবে। হুম, হুম, হুম। বিক্রি করো না। তাহলে তো ওটা বন্ধ করো। ওটাও বন্ধ করে দিল। সে বইয়েরও ব্যবসা করলো না। কোনো জায়গায় সে করতে পারছে। তাহলে আপনি কি করবেন তাহলে? তাহলে আপনাকে পুরো জিনিসটা নির্মাণ করতে হবে তো আপনাকে। ততদিন পর্যন্ত আপনি কি করবেন? জি, হিসাবে এই আলোচনা আসলে অনেক লম্বা অনেক হবে। লম্বা হবে। এই অল্প সময়ে আমরা জি। আসলে শেষ করতে কিন্তু পারব তার না। মানে এই না, আমি বলছি না যে এটা তাকে জানাবেন না, বা যেমন ধরুন আমি একটা কথা বলি, আমার একটা বইয়ের অন্য একজন চিত্রকরের কিছু ছবি হুম, হুম। ব্যবহৃত হয়েছিল। হুম? তো এখন সেই বইটারই তো আমি অনুমতি নিতে পারি নাই বা নেওয়া হয় নাই। তাহলে কিন্তু আমরা স্বীকার করেছি। এমন না যে ওইটা আমি অন্য কারো নামে চালিয়ে দেওয়া হয়েছে যে আমার নামে, বা হুম, হুম। ক, খ, গ ওনার নামে বলা হয়েছে যে এই ছবিটা উনি এঁকেছেন। তাদের নাম দেয়া হয়েছে সেটা। আপনার মনে হতে পারে এটা খুবই একটা কড়া যুক্তি হলো। হুম, হুম। কিন্তু আমি বলব যে আপনাকে বাস্তবতাটা বুঝতে হবে। এই সাথে আরেকটা কথা। সেটাতে কপিরাইট যেমন আছে, কপি লেফট এরও একটা ব্যাপার আছে। যে যারা এই কপি লেফট এর কথা ভাবেন, তারা মনে করেন যে একজন লেখক যে পোলিশ একজন চিত্র পরিচালক আছেন, তার নাম জানুসি। তিনি একবার বলেছিলেন যে দেখুন, আমার ছবির একটা পাইরেটেড কপি যখন আমি একটা চীন দেশে দেখলাম, আমি সেই বিক্রেতাকে বুকে জড়িয়ে ধরলাম। তার কারণ হচ্ছে যে সে আমার এই ছবিটাকে ছড়িয়ে দিচ্ছে। ছড়িয়ে দিচ্ছে। একটা ছবি ছড়িয়ে দিচ্ছে। আমার যা প্রাপ্য সেটা তো আমি পেয়েই গিয়েছিলাম। আমার যা টাকা পয়সা পাওয়ার কথা সেটা তো আমি পেয়ে গেছিলাম। কিন্তু ইনি ছড়িয়ে দিচ্ছেন। আমি তো বলব যে ভাই, তুমি একজন অনুবাদক, বা তুমি একজন তুমি তো ওই লোকের পক্ষেই কাজটা করছো। হ্যাঁ, ওই যে বললাম যে এই আলোচনা শেষ হবে না। জি, আসলে আপনার এই সেটা হবে না। আলোচনায় এমন একজনকে আনা উচিত ছিল যে আ মূল লেখক আরকি। তাহলে আপনার সাথে আলোচনাটা হয়তোবা জমতো আরো। হ্যাঁ, আপনি আ আনুন, অসুবিধা নাই। আমি তার সাথে আলোচনা করতে যাই রাজি হোক, আছি। আমরা কখনো চেষ্টা করব হয়তোবা যে এই আলোচনাটা আমরা আসলে করা উচিত। এ ধরনের আলোচনা হওয়া তার মানে উচিত, না যে হওয়া এটা উচিত। তাকে রাইট। জানানো যাবে না। হুম, হুম। কিন্তু জানানো যেতেই পারে। রাইট। জি, হিসাবে আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং সময় দিয়েছেন। আশা করি পরবর্তীতে কখনো আবারও আমরা কোনো একটা আলোচনা আবার শুরু করতে পারব। অনেক ধন্যবাদ আপনাদেরকেও, চর্চাকেও। অনেক ধন্যবাদ।